260 ফর্ম সাবমিট করার কতদিন পরে ইন্টারভিউ লেটার আসে? এটা ডিপেন্ড করে কোন ক্যাটাগরিতে DS-260 টা সাবমিট করা উইডো হয়েছিল। ভিসা তিনি বলেছেন, ডিটেলস বলেননি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যদি DS-260 সাবমিট করার পরে DS-260 সাবমিট মিনস হচ্ছে কি কনসুলার প্রসেসিং ওয়েবসাইটে যে লিগাল ডকুমেন্টস যে সিভিল ডকুমেন্টস গুলো সাবমিট করতে হয়, অ্যাফিডেভিট অফ সাপোর্ট, ট্যাক্স রিটার্ন, প্রুফ অফ ইনকাম, এভরিথিং, বিশেষ করে জয়েন্ট স্পন্সর কিংবা স্পন্সর ডকুমেন্টস এভরিথিং তাকে সাবমিট করতে হবে এবং DS-260 ইন্টারভিউ ফর্মটা ফিল আউট করতে হয়। সেক্ষেত্রে সাধারণত যদি এটা কারেন্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে এটা আসলে অনেকাংশে এখন ব্যাকলগের মধ্যে রয়েছে। বিশেষ করে তাদের কারো যখন ডকুমেন্টারি কোয়ালিফিকেশনটা আসতেছে, DS-260 ফিল আউট করেছে, আর কোনো কিছু এই মুহূর্তে করণীয় নাই। ওই ওয়েবসাইটে যদি বলা হয়ে থাকে ইউর অ্যাপ্লিকেশনস ইউর ডকুমেন্টস ডকুমেন্টারি কোয়ালিফাইড, এর পরবর্তীতে কিন্তু ওইখানে আর কোনো কিছু করার থাকে না। নেক্সট স্টেপ হচ্ছে কি এমবেসি ইন্টারভিউটা। সেই এমবেসি ইন্টারভিউটাতে এখানেই হচ্ছে কি মেইন বিষয়টা, অ্যাপ্লিকেশনটা কোন ক্যাটাগরিতে পড়ছে। সবচেয়ে বেশি আমরা জানি যেটা দ্রুত এমবেসি ইন্টারভিউটা হয়ে থাকে সেটা হচ্ছে কি ইউএস সিটিজেনের স্পাউস। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সময় এটা 4 মান্থস লাগতো, এরপরে এটা 6 মান্থ, এরপরে এটা 8 মান্থস। এখন দেখা যাচ্ছে সামটাইমস মোর দেন 1 ইয়ারও লাগতে পারে। আবার যদি হয়ে থাকে যে এটা প্যারেন্টসের জন্য ডেফিনেটলি 1 ইয়ার চেয়ে বেশি লাগছে। আবার যদি দেখা যাচ্ছে কোনো সিবলিং অ্যাপ্লিকেশন কিংবা যে অ্যাপ্লিকেশন গুলাতে ভিসা বুলেটিনটা ফলো করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা ভিসা বুলেটিন কারেন্ট হওয়ার পরেই কিন্তু আসবে। এবং সেক্ষেত্রে যদি স্লট খালি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো 60 days ওয়েট করার জন্য একটা লেটার দিতে পারে এবং সেই লেটারটা সামটাইমস অটোমেটেড অনেক সময় চলে আসে 60 days পর পর। বাট আলটিমেটলি কিন্তু যদি আপনার ক্যাটাগরিটা ভিসা বুলেটিন অনুযায়ী যদি লিমিটেড থাকে তাহলে সেক্ষেত্রে এটা কারেন্ট হলে হবে। আর যদি এটা অলওয়েজ কারেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রেও সাধারণত মিনিমাম 1 ইয়ার এখন ওয়েট করাই লাগছে। যদি যদি আদার কোনো মেজর যদি আপনার লাইফে যদি কোনো রকমের কন্ডিশন থেকে থাকে, এনি মেডিকেল কন্ডিশন, এনিথিং, যিনি অ্যাপ্লিকেশন করেছে তার যদি এরকম কোনো কন্ডিশন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্সপায়ার করার জন্য একটা অপশন রয়েছে। বাট নরমালি কিন্তু সামটাইমস মোর দেন 1 ইয়ারও সময় লাগছে। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, আজকে আপনাকে আমি বেশি সময় নিব না। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, B1 B2 ভিসায় আমেরিকা এসে স্টুডেন্ট ভিসায় ভর্তি হওয়া যায় কিনা, প্রসেসটা কিরকম, ট্রাম্পের আমলে হচ্ছে কিনা। এবং একই সাথে আমাদের সাথে শামিরুল ইসলাম বাবলু, তিনি লং আইল্যান্ড থেকে অনুষ্ঠানটি দেখছেন। আপনার প্রতি কৃতজ্ঞতা, এবং আপনাদের যদি কারো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। অ্যাটর্নি রুমা কি বলবেন B1 B2 ভিসায়? ইয়েস, B1 B2 ভিসা মাধ্যমে কেউ যদি ইউএসএ তে এন্ট্রি করে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই B1 B2 ভিসা থেকে F1 ভিসাতে কিংবা স্টুডেন্ট ভিসার জন্য এটা কনভার্ট করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং তার জন্য এটা আগেও ছিল, বর্তমানেও রয়েছে। তার জন্য আপনাকে কিছু রুলস এবং রেগুলেশন ফলো করতে হবে। যেমন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোথায় আসলে পড়াশোনাটা কোন কোন কোর্সে কিংবা কোন ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন। সেই কোর্স থেকে কিংবা সেই ইউনিভার্সিটি থেকে আপনাকে অফার লেটার লাগবে, আপনার I-20 লাগবে এবং এই অফার লেটার এবং এই I-20 মাধ্যমে আপনাকে USCIS অ্যাপ্লিকেশনটা করতে হবে আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করার জন্য। সেখানে কিছু আপনাকে সাপোর্টিং কিছু এভিডেন্স দিতে হবে। স্পেসিফিক্যালি তারা যে বিষয়টা দেখতে চায় সেটা হচ্ছে কি আপনি যে ইউএসএ তে থাকবেন, আপনি যে ইউএসএ তে পড়াশোনা করবেন, আপনার I-20 তে যে এক্সপেন্স গুলো লেখা হয়েছে সেই এক্সপেন্স গুলো কভার করার মতো ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আপনার রয়েছে কিনা। এটা আপনি আপনার যদি কোনো রকমের ফান্ড থাকে সেটাও আপনি শো করতে পারেন কিংবা আপনার যদি কোনো স্পন্সর থেকে থাকে তাদের ফান্ডের মাধ্যমে আপনি শো করতে পারেন। বাট বেসিক্যালি আপনাকে প্রুফ অফ ফান্ডটা শো করতে হবে। এই প্রুফ অফ ফান্ডটা আপনি আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্টের মাধ্যমেও প্রুভ করতে পারেন কিংবা আপনার যদি কোনো রকমের ব্যালেন্স থেকে থাকে অ্যাকাউন্টে ফিক্সড কোনো ব্যালেন্স সেটার মাধ্যমে আপনি শো করতে পারেন কিংবা আদার যদি প্রপার্টি থাকে সেটাও আপনি শো করতে পারেন। তবে মেক শিওর করতে হবে আপনাকে সবকিছু যেন প্রিপেয়ার থাকে যেটা আপনার একসাথে সাবমিট করার জন্য। কারণ আপনার এটা কিন্তু আনলিমিটেড টাইমের জন্য না। আপনার কোর্সটা শুরু হওয়ার আগেই কিন্তু আপনাকে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে এবং যদি আপনি আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে না পেরে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এট দ্য সেম টাইম আরেকটা অ্যাপ্লিকেশন করতে হবে আপনার B1 B2 ভিসা যেন এক্সটেন্ড হয় ইন দ্য মিনটাইম। কারণ আপনি যদি আউট অফ স্ট্যাটাসে চলে যান আপনি B1 B2 থেকে F1 এ যেতে পারবেন না। আপনি B1 B2 তে থাকাকালীন সময়ে আপনাকে F1 এ কনভার্ট হওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। তার মানে স্ট্যাটাসটি থাকাকালীনই আরেকটি স্ট্যাটাসের যে পরিবর্তন সেটির কথা বলছেন। আমি একদম শেষ প্রশ্নটি করব, যেটি আমার অনেক দর্শকদের প্রশ্ন ছিল। ঢাকায় মার্কিন দূতাবাসের অবস্থা কেমন, ভিসা প্রক্রিয়ায় যারা অপেক্ষা করছেন ট্রাম্পের আমলে, মানে শপথ নেওয়ার পর কি অবস্থা আপনার?
অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন। আমরা জানি এই যে অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়াটা ছিল সেটা রিসেন্টলি চেঞ্জ আসছে ফেব্রুয়ারিতে। সেক্ষেত্রে যারা আহ, ওই ইউএস ট্রাভেল ডক্স এর মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করতো কিংবা তার স্কেডিউল করতো, ইন্টারভিউ স্কেডিউল করতো, সেই প্রক্রিয়াতে অনেকাংশে চেঞ্জ এসছে। এবং এছাড়াও কিন্তু আগে যে অ্যাপ্লিকেশন গুলো ইন্টারভিউর জন্য ওয়েট করতেছে, সেটা আসলে শুধুমাত্র যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তার জন্য না। এটা প্রথম থেকে একটা যে ব্যাকলগ আমরা কোভিড এর পর থেকে দেখতে পাচ্ছি, সেই ব্যাকলগ কিন্তু এখনো শেষ হয়নি। যার কারণে গভর্নমেন্ট চেঞ্জ হোক আর গভর্নমেন্ট না চেঞ্জ না হলেও সেই যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা পজিটিভলি আসলে আসা নাই। আগে থেকে যে ব্যাকলগটা ছিল এখনো সেম ব্যাকলগটা রয়েছে, অনেকেই ইন্টারভিউর জন্য ওয়েট করতেছে। তবে অ্যাপ্লিকেশনে প্রসিডিউরালি কিছু চেঞ্জ আসছে, তবে সাবস্টেন্সিয়ালি এভরিথিং ইজ সেম আগের মতোই। আগের মতোই। অসংখ্য ধন্যবাদ। আপনি সময় দিলেন কারণ আপনি একটু অসুস্থ। সেই অসুস্থতার মাঝেও আমাদের সময় দিয়েছেন দর্শকদের এবং আজকে আমার নারী দিবসের বিশেষ অনুষ্ঠান। আজকে আপনাকে মূলত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্যই, সম্মান জানানোর জন্যই আজকে এত জোর করে নিয়ে আসা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপসংহারে আমার দর্শকদের জন্য কিছু বলবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।